এবং অটল বিহারী বাজপেয়ীরা একসঙ্গে দিল্লিতে গান্ধী ময়দানে জনসভা করেছে যে দেশ বাঁচাও, তারপরে ডান বামের রাজনীতি। কাজে এইখানে কেউ একক কৃতিত্ব নিতে চাইলে সে বোকার স্বর্গে আছে। এটা ক্ষমতা, যারাই ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে থাকবেন, তাদের একটি কথা মনে রাখতে হবে, আমাদের মতো সাধারণ মানুষদের কাছ থেকে শুনে নিন, যে ক্ষমতা এবং কারাগার একদম পাশাপাশি অবস্থান করে। ঠিক যেরকম আমরা চারজন অনলাইনে পাশাপাশি আছি, তা পূর্বে বঙ্গবন্ধু, তাজউদ্দিন, সৈয়দ নজরুল বা ধরেন মৌলানা ভাসানী, অন্যান্য নেতাদের কোনোদিন জামিনের জন্য পূর্ব পাকিস্তান হাইকোর্টে আসতে হয়নি। রাষ্ট্রদ্রোহ মামলায় সেশন জজরা জেলা থেকে শেখ মুজিবকে জামিন দিত। আমার বাবা বলছিলেন সেদিন যে তুমি হয়তো আখতারুজ্জামান সাহেব আর আমার বাবা একে অপরকে হয়তো কোনদিন দেখেননি, কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধে একে অপরের প্রতি শ্রদ্ধা, তো বলছিল যে বোধহয় ওটা আমাদের সাগর ভাইয়ের টকশোর একটা আমার আর আক্তার ভাইয়ের খুব ঝগড়া হয়েছিল, ন্যাচারালি আমি টেম্পার লুজ করেছিলাম, কিন্তু সেইটা না, আক্তার ভাই সেটাই লাভ হয়েছিল কাদের জানি না, এখন পর্যন্ত 30-35 লাখ আপনার ইয়া হয়েছে, নাম কি ওই সাবস্ক্রাইবার। আমি এটা খুশি না কেন, আমরা এখনো নেগেটিভ জিনিসকে সাবস্ক্রাইব করছি। এটা দিয়ে একটা উদাহরণ, পজিটিভ জিনিসগুলোকে দেখেন। আমি কয়েকটা জিনিস খুব সেটেল করে বলতে চাই। এই যে আপনি আক্তার ভাইকে যেটা জিজ্ঞেস করেছিলেন, শারমিন মুর্শেদ, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলি, উনি প্রফেসর খান সারোয়ার মুর্শিদ এবং নূরজাহান মুর্শিদের মেয়ে। আমি আজ পর্যন্ত, এটা হয়তো আমার অজ্ঞতা, আমার বোঝার ক্ষমতার অভাব, আমি এই যে অ্যাডভাইজার হওয়ার আগেও বিভিন্ন সময় যে সে কি বলে আর না বলে আমার বোধগম্য হয়নি তার কথা। আমি বরং আজকে দৃঢ় চিত্তে বলি, আক্তার ভাই ঠিকই বলেছেন, আক্তার ভাইয়ের দিক থেকে হয়তো আমি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ক্ষুদ্র কর্মী হিসেবে অংশগ্রহণ করেছি, যে হাসিনা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, শেখ হাসিনা বিচার বিভাগকে দলীয় আজ্ঞাবহ করেছিল, শেখ হাসিনা গণমাধ্যমকে তার মোসাহেবি যন্ত্রে পরিণত করেছিল, এক কথায় হীরক রাজার দেশে পরিণত করেছিল। অর্থাৎ যায় যাবে যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, বেশি খেলে সয় না, হীরকের রাজা ভগবান। শ্রমিকের জন্য একটা আপনার কি নাম মগজ ধোলাই, কৃষকের জন্য একটা, ব্যবসায়ীদের জন্য একটা। আমরা সেই ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি। এর মধ্যে জুলাই মাস থেকে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছে, সেটি এক দফায় গেছে। হ্যাঁ, সেইখানে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ সকলেই যুক্ত হয়েছে। আমি এই উদাহরণ আপনার টকশোতে, আপনি যদি অনুগ্রহ করে আপনার পুরাতন ক্যাসেটগুলো দেখেন, ফরাদ ভাই ওই সময়, ফরাদ ভাইয়েরও মনে থাকবে, ফরাদ ভাই হয়তো ভাবতে হচ্ছে যে মামুন কি বলছে, আমি বলেছিলাম যে ইন্দিরা গান্ধীর জরুরি আইনকে মোকাবেলা করার জন্য জ্যোতি বসু, কমরেড নম্বরীদি পাদ এবং অটল বিহারী বাজপেয়ীরা একসঙ্গে দিল্লিতে গান্ধী ময়দানে জনসভা করেছে যে দেশ বাঁচাও, তারপরে ডান বামের রাজনীতি। কাজে এইখানে কেউ একক কৃতিত্ব নিতে চাইলে সে বোকার স্বর্গে আছে। কারণ এইটা তো একদম ফ্যাক্ট বলে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে এই আন্দোলন জামাত নেতৃত্ব দিচ্ছে, এই কথা বলে বহু লোক আন্দোলনে আসতো না। আবার এই আন্দোলন বিএনপি একা নেতৃত্ব দিচ্ছে, এইটা বললে বহু লোক আসতো না। এটা তো প্রমাণ। বিএনপির সবচেয়ে বড় জমায়েত ছিল 28 অক্টোবর 2023। আধা ঘন্টার সাউন্ড গ্রেনেডে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়েছে। পরের দিন স্বতঃস্ফূর্তভাবে ঢাকা শহরে মানুষজন রাস্তায় নেমেছে, মানে কি স্বাভাবিক জীবন চলেছে। অথচ রাতেই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো নেতা, 2 দিন পরে আমির খসরু মাহমুদ চৌধুরী। কারণ কি? সাধারণ মানুষ আন্দোলনে কানেক্ট হতে পারেনি। তারা মনে করেছে বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু এই ছাত্রদের আন্দোলনে যখন সাধারণ ছাত্ররা সহ বিভিন্ন শ্রমজীবী মানুষ মারা গেছে, মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, সেইখানে ডানপন্থী রাজনীতি, বামপন্থী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, প্রগতিশীল রাজনীতি, আমাদের ভুলে গেলে চলবে না যে দ্রোহ যাত্রার নেতৃত্ব দিয়েছিল বামপন্থী বুদ্ধিজীবীরা, আনু মোহাম্মদ অন্যরা। হ্যাঁ, আবার ইসলামী আন্দোলনরাও পল্টন থেকে মিছিল নিয়ে গেছে, সব স্রোতে এক হয়েছে। আমি তো বলি যে শেখ হাসিনার পতন হয়েছে যেদিন শাহবাগ এবং শাপলা চত্বর এক হয়ে গিয়েছিল। মূল প্রতিবন্ধকতা ছিল শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট শাসন। আজকে দেখেন ট্র্যাজেডি কি। আমি পুরাতন রেকর্ডগুলো দেখছিলাম এই অসুস্থতার সময়, ঘরে শুয়ে শুয়ে কাজ কি। শেখ হাসিনা বোধহয় জুন মাসও বলেছিল তারেক জিয়াকে খুব মানে অশালীন ভাবে, তুই আয় দেশে দেখি কত বড় মিছিল করবি। আজকে দেখেন
তারেক জিয়া যেভাবে রাজনৈতিক দল পরিচালনা করছে শেখ হাসিনার কাছকে সেভাবে করতে হচ্ছে অনলাইনে। তাও তো তারেক জিয়া সাহেব চেহারা ছবি দেখিয়ে, শেখ হাসিনা এখন পর্যন্ত ছবি দেখায় নিজে। এর চাইতে বড় মানে এইটা ক্ষমতা, যারাই ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে থাকবেন তাদের একটি কথা মনে রাখতে হবে, আমাদের মতো সাধারণ মানুষদের কাছ থেকে শুনে নিন, যে ক্ষমতা এবং কারাগার একদম পাশাপাশি অবস্থান করে। ঠিক যেরকম আমরা চারজন অনলাইনে পাশাপাশি আছি, ফিজিক্যালি লাইভ টক, মানে আপনার স্টুডিও বাংলাদেশে থাকলে যেরকম পাশাপাশি বসে টক শো করি আমরা, বা এখনো বিভিন্ন টিভিতে আক্তার ভাই বা আমরা যাই, কাজেই ক্ষমতা এবং কারাগার পাশাপাশি। আমি ফরহাদ ভাইয়ের সঙ্গে একদম একমত। আমি তো অন্যদের ঐতিহ্য বাদ দেন, যে শেখ হাসিনা সারাদিন তার বাবাকে নিয়ে জব করতো এবং তার বাবার যতটুকু অবমূল্যায়ন হয়েছে সবচেয়ে দায়ী সে, সারাক্ষণ বঙ্গবন্ধুকে বিক্রি করার জন্য। তার পিতার ঐতিহ্য সে রাখতে পারেনি। আমি মেজর ডালিম খুনি, আমি খুনি মনে করি খুনি, এবং তার বিচার হয়েছে বাংলাদেশের বৈধ আদালতে। ডালিমের ইন্টারভিউতে দেখবেন 32 নম্বরের পিছনে কিন্তু আর্মির অবস্থান নেয়নি সেদিন, মানে যারা গিয়েছিল। বঙ্গবন্ধু কিন্তু পিছন থেকে পালায়নি দরজা দিয়ে। এবং এই যে জেনারেল শফিউল্লাহ যে বলেছিল, স্যার ক্যান ইউ গেট আউট ফ্রম দ্যাট হাউস, বঙ্গবন্ধু বলেছিল আমি বের হই না। তো শেখ হাসিনা তো সে ঐতিহ্য রাখিনি, পালিয়ে গেছে। আমার কোনো দুশ্চিন্তাও নাই, সুচিন্তাও নাই। আওয়ামী লীগের চিন্তা করুক, আওয়ামী লীগ থাকবে না থাকবে যাবে। আমার দুশ্চিন্তা যেটা, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশ কি সঠিক পথে এগুবে নাকি আবারও রেটরিকের রাজনীতিতে যাবে, আবারও অন্যায় রাজনীতিতে যাবে, আবারও ব্যক্তি পছন্দে যাবে। আমি জানি না ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান ভাই লাইনে আছেন কিনা। ফরিদ ভাই শুধু একজন মানে গুণী দর্শক না, একজন গুণী আলোচক। আমি হাসিনা, হ্যাঁ ফরহাদ ভাই, আমরা আবারও ভুল করব যদি খালি ব্যক্তির উপর নির্ভর করে থাকে। আমরা 72-এ বঙ্গবন্ধুর উপর নির্ভর করেছিলাম, পুরা রেজাল্ট পাইনি। পরবর্তীকালে জিয়াউর রহমান, তার পরবর্তীকালে বেগম জিয়া, তার পরবর্তীকালে শেখ হাসিনা। 2008-এ তো শেখ হাসিনা জোর করে আসেনি, এবং শেখ হাসিনা খালেদা জিয়া মিলেই তো এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা যে কারণে মনে করি ব্যক্তির ওপর ভিত্তি না করে আপনি পদ্ধতিটা রেডি করেন, সিস্টেমটা রেডি করেন। দেখেন, স্বাধীনতার পর থেকে 2008 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, বিএনপি প্রায় 8-9 বছর ছিল, এরশাদ 9 বছর ছিল, বঙ্গবন্ধু 3.5 বছর ছিল, জরুরি আইনরা 2 বছর ছিল। যদি একটি প্রতিষ্ঠান ওই সরকারগুলো গড়ে যেত, শেখ হাসিনা তো 15 বছরে ভেঙে চুরচুর করতে পারতো না। তার উদাহরণ হচ্ছে মোদি, হাজার চেষ্টা করেও বিচার বিভাগকে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে করায়ত্ত করতে পারছে না। যে কারণে মোদির মুসলমান বা মাইনরিটি বিরোধী ওয়াক অ্যামেন্ডমেন্ট 2025-এর কিছু ধারা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে, এবং মোদির এমন বুকে গিয়ে আঘাত করেছে বিজেপি, যে ওদের ভাইস প্রেসিডেন্ট ধনকার, আগে পশ্চিমবঙ্গের গভর্নর ছিল, মমতা ব্যানার্জির সঙ্গে খালি ঝগড়া লাগাতো, একদম পার বিজেপি, সে পর্যন্ত ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের সমালোচনা করছে। আমরা তো কোনো প্রতিষ্ঠান গড়তে পারিনি। আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একদিন গবেষণা করে দেখেন, স্বাধীনতা পূর্বে বঙ্গবন্ধু, তাজউদ্দিন, সৈয়দ নজরুল বা ধরেন মৌলানা ভাসানী, অন্যান্য নেতাদের কোনোদিন জামিনের জন্য পূর্ব পাকিস্তান হাইকোর্টে আসতে হয়নি। রাষ্ট্রদ্রোহ মামলায় সেশন জজরা জেলা থেকে শেখ মুজিবকে জামিন দিত। আর আমরা গত 15 বছরে, তারও আগের বছরগুলো তো দেখেছি, বিএনপির একজন থানা নেতার জামিনের জন্য হাইকোর্টে আমাদের কাছে আসতে হতো, তাও দিত না, দিলে আবার স্টে করত।